দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে টাইগার বোলারদের দাপট, ব্যাকফুটে স্বাগতিকরা, ভালো জায়গায় বোলিং করায় সাফল্য বললেন রাহি। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করায় দেয়া হবে বিশেষ গুরুত্ব, ক্রিকেট অপারেশনসের দায়িত্ব নিয়ে জালাল ইউনুস। বাড়বে এ দলের ব্যস্ততা। বিপিএল সামনে রেখে প্রস্তুতি শুরু ক্রিকেটারদের, মিরপুরের তামিম মোস্তাফিজদের অনুশীলন, শর্টার ফরম্যাটে নিজেকে প্রমাণ করতে চান রেজাউর রহমান রাজা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল, আম্পায়ার করোনা পজিটিভ হওয়ায় পরিত্যক্ত হল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ। এবং পারল না বাংলাদেশ, এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের এক পেশে ফাইনালে ৩-০ সেটের জয়ে শিরোপা জিতল শ্রীলঙ্কা। শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের খবর। টেস্ট সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড একাদশের সংগ্রহ 5 উইকেটে 71 রান। আবু জায়েদ রাহি 3টি ও তাসকিন আহমেদ 2টি উইকেট নেন। মাউন্ট মঙ্গানুয়ের পিচে ভালো জায়গায় বোলিং করায় সাফল্য পেয়েছে টাইগাররা, এমনটাই মত পেসার রাহির। সহায়ক উইকেটের জন্য বাংলাদেশের পেসারদের কণ্ঠে আকুতি চিরদিনের, সেটা জাতীয় দল হোক কিংবা বয়সভিত্তিক। দেশের উইকেটে পেস, বাউন্স, সুইং এর প্রসঙ্গ এলে আক্ষেপের শেষ থাকে না ক্রিকেটারদের। মাউন্ট মঙ্গানুইয়ের কন্ডিশন তাই যেন স্বর্গের মতো লাগে টাইগার পেসারদের কাছে। সেই স্বর্গে সুখী ওটিস গিবসনের ছাত্ররা। 2 দিনের প্রস্তুতি ম্যাচে ফলাফল নিয়ে ভাবনা নেই, তার উপর প্রথম দিনে বৃষ্টির বাধায় কেটে যায় অনেকটা সময়। তবে সহায়ক উইকেটে অল্প সময়েই যথেষ্ট হয়েছে বোলারদের জন্য। দলীয় মাত্র 8 রানেই কিউইদের 3 উইকেট তুলে নেন রাহি, তাসকিনরা। চতুর্থ উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে স্বাগতিকরা, তবে খুব বেশি দূর এগোতে পারেনি। জ্যাক বয়েল 20 ও রেনউইক করেন 18 রান। বৃষ্টিবিঘ্নিত দিনে 71 রান তুলতেই 5 উইকেট হারিয়েছে ব্ল্যাক ক্যাপরা। এমন পিচেও কোনো উইকেট না পাওয়ার আফসোস থাকতে পারে শরীফুল শহীদুলের, তবে রাহি 3টি ও তাসকিন নিয়েছেন 2 উইকেট। প্র্যাকটিস ফ্যাসিলিটি আমরা যতটুকু পেয়েছি অতটুকু আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। আর পরে হলো আজকের যে কন্ডিশন ছিল, মানে নিউজিল্যান্ডের উইকেটের যে কন্ডিশন ছিল, ওই কন্ডিশন অনুযায়ী বোলিং করতে পারছি। অনেকদিন পরে আমরা একটা ম্যাচ খেলতে পারছি, এটা অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হয়েছে। আর যেহেতু আজকের ম্যাচটা অন অফ ছিল, বৃষ্টি আসতেছিল আর যেতেছিল, এরকম অবস্থা ছিল, বাট ওই মুভমেন্টে আমরা বলাররা খুব ভালো বোলিং করছে এবং অনেক সময় আমরা অনেক ভালো কামব্যাক করছি। সবচেয়ে ভালো জিনিস হলো অনেকদিন পরে আমরা বলাররা নতুন বলে ভালো জায়গায় বোলিং করতে পারছি। দ্বিতীয় দিনে প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইবেন ব্যাটাররাও। সিরিজ শুরুর আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বর্ধিত কোয়ারেন্টাইনের কারণে এক ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হচ্ছে টাইগারদের। বুধবার 2 দিনের এ ম্যাচ শেষ হলে 1 জানুয়ারি প্রথম টেস্টে এই মাউন্ট মঙ্গানুইয়েই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মুমিনুলরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশনসের দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান জালাল ইউনুস। দায়িত্ব নিয়ে আমূল কোনো পরিবর্তন নয়, কাজ করতে চান ধাপে ধাপে। বললেন বিশেষ গুরুত্ব দেয়া হবে পাইপলাইন সমৃদ্ধ করতে, বাড়বে এ দলের ব্যস্ততাও। জালাল ইউনুসকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার এই বিভাগের সাবেক চেয়ারম্যান আকরাম খানের। ক্রিকেট অপারেশনসের সদ্য সাবেক আর বর্তমান চেয়ারম্যানের এই ছবিটা দেশের ক্রিকেটের জন্য স্বস্তির। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই আকরাম খানের কাছ থেকে মিলল উষ্ণ শুভেচ্ছা। বিসিবির সবচাইতে চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট, 2 দফায় প্রায় 6.5 বছরের বেশি যা সামলেছেন আকরাম খান। নতুন চ্যালেঞ্জটা কতটুকু চ্যালেঞ্জিং জালাল ইউনুসের কাছে, পথটা যে মসৃণ নয় তা ঠিকই জানা সাবেক এই টাইগার পেসারের, যেখানে প্রধান লক্ষ্য নতুন বছরেই খেই হারানো দলটাকে ট্র্যাকে ফেরানোর। এগুলো আমার জন্য নতুন কিছু না, তবে ডেফিনেটলি এটা একটা বড় একটা দায়িত্ব। ক্রিকেট অপারেশনসের অনেক অ্যাক্টিভিটিস আছে সারা দেশে ক্রিকেট নিয়ে, ক্রিকেট পরিচালনা, ক্রিকেট চলে ডেফিনেটলি দিস ইজ দ্য হার্ট অফ দি ক্রিকেট বোর্ড। এই কমিটি আমি মনে করি ক্রিকেটে একটা বছর খারাপ যায় আবার একটা বছর ভালো হয়, তা আমি এটাতে বিশ্বাস করি যে এখন হয়তো একটু খারাপ সময় যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা আবার ঠিক রাইট ট্র্যাকে চলে আসবো এবং রাইট ট্র্যাকে আসার জন্য আমাদের সবারই এখানে চেষ্টা করতে হবে।
সেটাই আমার প্রথম চ্যালেঞ্জ। নিজের দায়িত্বে আকরাম খান কতটুকু সফল বা ব্যর্থ ছিলেন সে হিসেবে না গিয়ে এই পর্ষদে তার সাহায্য চাইলেন জালাল ইউনুস। অঙ্গীকার মিলল আকরাম খানের কাছ থেকেও। যদি আকরাম এই কমিটিতে নাই, ডেফিনেটলি সে অনেক ভালো কিছু কাজ করে গেছে, সেটাও চলবে। তার সাথে আরও কিছু যদি অ্যাড করতে হয় ডেফিনেটলি আমরা অ্যাড করব ভালো কিছু করার জন্য। আকরাম আরেকটা ডিপার্টমেন্টে গেছে, প্রতিটা ডিপার্টমেন্টে ইন্টারলিঙ্ক। আগামীতেও কিন্তু আমরা এভাবে কাজ করব। হি উইল বি অলওয়েজ দেয়ার। অপারেশন না থাকলেও কিন্তু ক্রিকেট পরিচালনার ক্ষেত্রে যেগুলো অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে সেই জায়গায় কিন্তু আকরামও থাকবে, আমরা একসাথে কাজ করব। জাহাল ভাই এখানে আসছেন এবং জাহাল ভাই আমার সিনিয়র, ওদিক দিয়ে তো আমি ভেরি লাকি যে উনি আমি যে দায়িত্বে ছিলাম উনি ওটাতে আসছেন এবং উনি এসে কিন্তু প্রথম দিন আমাকে বলেছেন যে আকরাম আমাকে তোমার প্রয়োজন হতে পারে, আমি বললাম যে আমি সবসময় আপনার সাথে আছি এবং আপনার যে ধরনের কাজও আমি করব। দায়িত্ব নিয়ে এবার জাতীয় দলের পাশাপাশি এ দলেরও ব্যস্ততা বাড়াতে চান জালাল ইউনুস। আসছে বছরে একাধিক ট্যুরের জন্য চলছে আলোচনা। খেলা না থাকলেও এ দলকে রাখা হবে অনুশীলনে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর এবং বিসিবির নতুন কমিটি গঠন নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এবং রাইজিং বিডির ভারপ্রাপ্ত সম্পাদক এম কায়সার। কায়সার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে একটু বাংলাদেশ ক্রিকেট দলের সফর নিয়ে কথা বলতে চাই। আজকে খুব অল্প সময় খেলা হয়েছে, তারপরও বাংলাদেশের পেসাররা 5 উইকেট তুলে নিয়েছে। ইতিবাচক তো মনে হচ্ছে যে কন্ডিশনের সঙ্গে অনেকটা মানিয়ে নিয়েছে, উইকেটের যেরকম আচরণ সেখান থেকে সুবিধা আদায় করে নিতে পারছে বাংলাদেশ। আমি বলবো যে পুরোপুরি আরো আদর্শ প্রস্তুতিটা হতে পারতো যদি পুরো সময়টুকু জুড়ে খেলাটা হতো। মাত্র 28 ওভারের মতো খেলা হয়েছে এবং এই সময়টায় পুরোটা ডমিনেট করেছে কিন্তু বাংলাদেশ দলের বোলাররা। 5টি উইকেট তারা তুলে নিয়েছে এবং নিউজিল্যান্ডের রান কিন্তু এখন পর্যন্ত 71 100 নিচে রাখতে পেরেছে। অর্থাৎ আপনি স্কোর কার্ড জানাচ্ছে যে পুরো সময়টুকু জুড়েই কিন্তু বাংলাদেশ দলের পেস বোলাররা খুব ডমিনেট করেছেন। কিন্তু দেখার বিষয়টা হলো যে আসল লড়াইয়ে বাংলাদেশের এই পেস বোলিং কত দূর সাফল্য এনে দিতে পারে সেটি দেখার বিষয়। কিন্তু মেইন কনসার্নের জায়গায় লাস্ট কয়েক মাস ধরে বাংলাদেশের ব্যাটিং, ব্যাটসম্যানরা কেমন করছে সেটাই কিন্তু দেখার বিষয়। নিউজিল্যান্ডে গিয়ে 11 দিন কোয়ারেন্টাইনে থাকার পরে মাত্র 3-4টি প্র্যাকটিস সেশন, ব্যাটসম্যানরা কিন্তু ম্যাচ সিনারিওতে খেলার তেমন সুযোগও পাননি। কালকেও যদি বৃষ্টি এরকম হয় সেক্ষেত্রে তো বাংলাদেশের একটা বড় একটা ব্যাঘাত ঘটবে প্রস্তুতিতে। রাইট। এবং আমি নিউজিল্যান্ড সফর করেছি বেশ কয়েকবার। নিউজিল্যান্ডের আপনি দেখবেন যে নিউজিল্যান্ডে কিন্তু সেরকমভাবে কিন্তু বৃষ্টি যখন আসে, বৃষ্টির থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য সেরকম কিন্তু ব্যবস্থা অন্যান্য জায়গায় যেরকমভাবে রয়েছে সেরকমভাবে কিন্তু ইংল্যান্ডের মতো নেই। রাইট। এই কারণে কিন্তু তারা একটু আমেজ নিয়ে খেলে বা একটু আনন্দ নিয়ে খেলে, একটু মানে একটু রিল্যাক্স মুডে থাকার চেষ্টা করেন সবসময়। তো আমার মনে হয় যে বৃষ্টি যদি আসে কালকে, সেটি বাংলাদেশ দলের জন্য, যেটি বললাম যে বোলারদের আদর্শ প্রস্তুতিটা হচ্ছে এখন পর্যন্ত, কিন্তু ব্যাটসম্যানদের জন্য যে প্রস্তুতিটা প্রয়োজন সেটি হয়তো হবে না। তো আমরা আশা করবো যে বৃষ্টিটা যেন না হয়। আর বৃষ্টি যদি হয়ে থাকে তাহলে টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ দলের কিন্তু আপনার ইনডোর প্র্যাকটিস ছাড়া ভিন্ন কোনো উপায় নেই। এবং নিউজিল্যান্ডের এই কন্ডিশনে আপনাকে খেলতে হলে যদি আপনি একদম আউটডোর প্র্যাকটিসে বা মাঠে যদি প্রপার প্র্যাকটিসটা না করতে পারেন তাহলে কিন্তু টেস্ট সিরিজে খেলতে নামলে সেটি দলের জন্য, যে কোনো দলের জন্য কিন্তু বড় ধরনের একটা সেটব্যাক হয়। এক্স্যাক্টলি, ডেফিনেটলি। এবং আরও একটা বিষয় যেটা বাংলাদেশের ক্রিকেটে এখন কিন্তু মানে চোখের সামনে নেই ক্রিকেট দল নিউজিল্যান্ডে, সেখানে বাংলাদেশের গণমাধ্যমে নেই, উপস্থিত নেই, একটু আড়ালে চলে গেছে। আমরা দেখলাম যে বিসিবির কমিটি গঠন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সাবেক ক্রিকেটার ঠিক না, পঞ্চপাণ্ডবের ক্রিকেটাররা একজন আরেকজনের পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করছেন, সেগুলো নিয়ে আলোচনা, বিপিএল নিয়ে আলোচনা। সব কিছু মিলিয়ে কি তারা কিছুটা নির্ভর হয়ে খেলতে পারবে এই সিরিজটা, যেহেতু তাদের উপর স্পটলাইটটা এখন নেই? প্রথমে বলি যে বাংলাদেশ ক্রিকেট দলের একটা, আমি মনে করি যে কোন ক্রিকেটার কখন কতটুকু বলতে পারবেন সেই বিষয়ে কিন্তু একটা মানে পরিমিতি বোধ, একটা সীমাবদ্ধতা কিন্তু বেঁধে দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। যে আপনি কোড অফ কন্ডাক্ট তো অবশ্যই রয়েছে, কিন্তু তারা কতদূর কোন বিষয়ে কতটুকু বলতে পারবেন সেই বিষয়ে আমি মনে করি যে একটা স্পষ্ট, একদম পুরোপুরি একটা স্পষ্টত এক ধরনের বিধিনিষেধ আমি বলবো না, একটা পরিমিতি বোধটা দিয়ে দেওয়া উচিত। তাহলে দেখবেন যে আপনি এই ধরনের কোনো সমস্যা তৈরি হবে না। কিন্তু সেটি খুব সম্ভবত রয়েছে, বাট ক্রিকেটাররা মানছেন না। এবং আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত সেই বিষয়টা একটা ভালো করে দেখাটা। আর যেটি আপনি বলছিলেন যে এই কোয়ারেন্টাইনের এই সময়টুকু ক্রিকেটাররা কাটিয়েছেন, সেখান থেকে এত জটিল সময়ের মধ্যে এসে তারা নিউজিল্যান্ডের মতো এত কঠিন জায়গায় আপনি যখন ব্যাটিং করতে বা মানে আপনার বোলিং করতে নামবেন, বা নিউজিল্যান্ডের মাটিতে কোনো সময় কিন্তু আমরা টেস্ট ক্রিকেট ভালো খেলতে পারিনি, কোনো ম্যাচই আমরা কিন্তু সেভ করতে পারিনি, জয় তো দূরের কথা সেভ করতে পারিনি। তো আমাদের জন্য বড় কঠিন একটা সময় খুব সম্ভবত অপেক্ষা করছে এই সিরিজে। এক্স্যাক্টলি। একই সঙ্গে আজ জালাল ইউনুস দায়িত্ব নিয়েছেন ক্রিকেট অপারেশনসের।
আমরা দেখছিলাম প্রতিবেদন খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে, এটা অনেক আগে থেকেই আছে, তারা একই ঘরানার। আপনার কি মনে হয় জালাল ইউনুস যেটা বলেছেন যে এ দলের ব্যস্ততা বাড়াতে চান এবং এ দলকে যদি তিনি খেলার মধ্যে প্র্যাকটিসের মধ্যে আনতে পারেন, রাখতে পারেন, উপকৃত কি হবে ন্যাশনাল টিম তাতে? প্রথমে বলি যে এই যে ক্রিকেট বোর্ডে যে স্ট্যান্ডিং কমিটিতে যে অদল বদল এসেছে, এটি খুব একটা সারপ্রাইজিং কোনো কিছু না, এটা কিন্তু সবসময় হয়ে থাকে। বাট এখানে হয় কি যে অনেকে কিন্তু একসময় চিন্তা করে থাকেন যে তাকে বোধহয় সেই কাজের জন্য দেওয়া উচিত, তিনি বোধহয় সেই কাজের বাইরে যেতে পারবেন না। আমি মনে করি যে এটি কখনোই করা উচিত না। আপনি ক্রিকেট সংগঠক যারা রয়েছেন তারা কিন্তু যে কোনো ক্রিকেট কমিটিতে মানে নিজের দায়িত্ব পালন করার যোগ্যতা রাখতে পারেন। সো আমার মনে হয় যে এই যে অদল বদলটা হয়েছে, এই অদল বদলটা হয়েছে আমি মনে করি যে এটি ভালোই হয়েছে এবং এটি এখান থেকে সংগঠকরা হয়তো যে যে জায়গায় নিজেদেরকে এক সময় কিন্তু গেড়ে বসেছিলেন যে ওই কমিটি ছাড়া তিনি কাজ করবেন না, সেই ধরনের টেন্ডেন্সি থেকে তারা বেরিয়ে আসবেন। আর ফিরি আপনার কথায় এ দলের বিষয়, দেখুন এ দলের এই বিষয়টা এতদিন পরে টেস্ট ক্রিকেট খেলার 20 বছর 21 বছর পরে এসে আমাদেরকে কেন চিন্তা করতে হবে? পৃথিবীর যে কোনো দেশে কিন্তু আপনার ন্যাশনাল টিমের পরবর্তী বিকল্প হলো কিন্তু এ দল। আপনি কোনো কারণে ন্যাশনাল টিমের খারাপ পারফরমেন্স করলে এ দলে গিয়ে তিনি খেলেন এবং সেখান থেকে তিনি পারফর্ম করে আবার ন্যাশনাল টিমে আসেন। এ দলে যে ক্রিকেটার যারা রয়েছেন ন্যাশনাল টিমে যদি আপনার ভ্যাকুয়াম তৈরি হয় তখন কিন্তু সেখান থেকে আপনি প্লেয়ার নিয়ে আসেন। এটি পৃথিবীর সব দেশে তাই নিয়ম রয়েছে, কিন্তু আমাদের এখানে কেন জানি না হঠাৎ করে গত 3 বছর ধরে এ দলের সেরকমভাবে আপনার কিন্তু কার্যকারিতা নেই। বলা হচ্ছে যে এখানে শুধুমাত্র করোনার কারণে, মহামারীর কারণে কিন্তু আমাদের এই অ্যাক্টিভিটিসগুলি কমে গিয়েছে। কিন্তু তার আগেও যে খুব একটা ছিল তা কিন্তু না, কালে ভদ্র একটা করে সিরিজ বা তারা অনুশীলন করতেন। একদম ঠিকই ডায়াগনোসিস করেছেন আপনি। 2015 সাল থেকে এখন পর্যন্ত 2021 সাল পর্যন্ত এ দল খেলেছে মাত্র আপনার 9টি আপনার ফার্স্ট ক্লাস ম্যাচ। আপনি আরেকটু পিছিয়ে যাই, 2014 থেকে 2021-এ যদি যান আপনি দেখবেন এ দল খেলেছে মাত্র 4টি টি20 ম্যাচ এবং সেগুলো হয়েছে কিন্তু যখন কোনো বিদেশি দল বাংলাদেশে সফরে এসেছে তাদের সঙ্গে হয়তো তার একটা বায়োলেটারাল সিরিজ খেলেছে বা সিরিজের আগের ম্যাচগুলো এভাবেই কিন্তু অনেক ম্যাচ খেলেছে এই দল। রাইট, যেটি বললাম যে আপনারা এই দলকে নিয়ে যে আপনার একটা প্রপার একটা প্ল্যান থাকার যদি উচিত, যে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান থাকা উচিত, সেই প্ল্যানের বাইরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড রয়েছে। আপনি করোনার কারণে অনেক ক্রিকেট পিছিয়ে গিয়েছে, অনেক ক্রিকেট আপনি হয়নি, কিন্তু অনেক ক্রিকেট কিন্তু হয়েছে। আপনি কিন্তু বিপিএল হচ্ছে, আপনার আইপিএল হয়েছে, সব ধরনের ক্রিকেট হয়েছে এবং কোনো সিরিজ, 2-1টা সিরিজ বাদে সবগুলো সিরিজই কিন্তু খুব ভালোভাবে ধারাবাহিকভাবে হয়েছে। তাহলে এ দলের ম্যাচগুলো কেন হবে না? কোনো কারণে যদি আপনি বিদেশে যেতে না পারেন, আপনাকে দেশের মধ্যেই রেখেই এদের এই ক্রিকেট দলকে আপনার একটা ক্রিকেটের মধ্যে ব্যস্ত রাখা উচিত ছিল। আরও একটা বিষয়, বিসিবি প্রেসিডেন্ট কয়েক মাস আগে বলেছিলেন যে বিসিবি টাইগার্স নামে একটা ছায়া জাতীয় দল তৈরি করা হবে, সেটা দায়িত্ব দেওয়া হচ্ছে একজন বিসিবি ডিরেক্টরকে। সেটা অনেক আগেই দেওয়া হচ্ছে, নতুন করে জানানো হয়েছে। যখন এ দল এবং বিসিবি টাইগার্স দু দলেরই কিন্তু কাজ হবে ন্যাশনাল টিমকে সাপোর্ট দেয়া, যখন এই দুইটা এন্টিটি আলাদা করে কাজ করবে, একটা কনফ্লিক্ট হওয়ার কোনো চান্স দেখছেন কিনা? কারণ কোন দলে কারা থাকবে এটা ডিসাইড হবে কিভাবে, বিসিবি টাইগার্সে কারা থাকছে বা এ দলে কারা থাকছে, এটা ঠিকমতো পরিচালনা করাটাও কত বড় চ্যালেঞ্জ। প্রথমে বলে রাখি যে এই যে বাংলাদেশ টাইগার্স যে তৈরি হবে এই দলটাই, এটার প্ল্যানটা ছিল প্রায় বছরখানেক আগে, কিন্তু এখন পর্যন্ত এটি কিন্তু কোনো ধরনের আমরা কোনো ছায়াই দেখিনি এটার মধ্যে। সো এটি আগে হতে দেন, তারপরে আমার মনে হয় যে এই বিষয়ে কথা বলা যাবে। তবে আমার মনে হয় না যে বাংলাদেশ টাইগার্স নিয়ে আলাদা একটা দল তৈরি করলে সেটি কোনো ধরনের একটা ক্ল্যাশ করবে, কারণ একই খেলোয়াড়ারে কিন্তু থাকবেন। আবার এইচপি দলও আছে ক্যাসার ভাই, মানে আপনি কোন দলে কাকে অ্যাকোমোডেট করবেন, মানে এটাও তো নিশ্চয়ই তাদের একটা বড় একটা স্টাডির ব্যাপার আছে। এখানে আবার একটা জিনিস রয়েছে যে যখন আপনি এরকমভাবে স্যাগ্রিগেট করে দিবেন 3টা দল হিসেবে, তাহলে হয়তো যে প্লেয়ারদের আপনি সুযোগ দিতে পারছিলেন না এইচপিতে, হয়তো মনে করছিলেন যে 2 বছর পরে তাদেরকে দিবেন বা 1 বছর পরে দিবেন, তখন তাদেরকে এরকমভাবে এই দলগুলোতে অ্যাকোমোডেট করা যাবে। তো আমার মনে হয় যে আপনি বিকল্প দল যত বেশি রাখবেন, এইচপি একাডেমি এবং এ দল, আন্ডার-19 দল, এই দলগুলো যত তৈরি করবেন এবং যত তাদেরকে খেলার মধ্যে রাখবেন, ততই কিন্তু আপনি দেখবেন যে ন্যাশনাল টিমে আপনার কিন্তু কখনো ভ্যাকুয়াম তৈরি হবে না, এবং সেই ভ্যাকুয়াম তৈরি হওয়ার মতো উপায় কিন্তু সময় কিন্তু চলে এসেছে। আমি বেশি দূর যাব না, একটা ছোট্ট উদাহরণ দিই। সাকিব আল হাসান কোনো ম্যাচে না খেললে যেরকম ভাবে হাই হুতাশ শুরু হয়ে যায় যে তার জায়গায় কে খেলবেন, তা আমরা দুজন ব্যাটসম্যান, আমরা দুজন ক্রিকেটার আমাদের দলে কমে যাচ্ছে। তো এই ধরনের আমার মনে হয় যে এই শূন্যতা তৈরি কিন্তু সামনে হবেই, সবাই কিন্তু চিরকাল খেলবেন না। তো সেই শূন্যতা যাতে পূরণ মানে সমস্যা না তৈরি হয়, সেই ভ্যাকুয়ামটা যাতে না হয়, সেটা অভাবটা পূরণ করবেন কিন্তু আপনার এ দল, একাডেমি দল এবং খুব হলে আন্ডার-19 দল। এক্স্যাক্টলি। কাসির ভাই, আমরা আরো কথা বলবো, আমাদের হাতে কিছু প্রতিবেদন আছে, সেগুলো একটু দেখে নিই। করোনা পরিস্থিতিতে এবারের বিপিএল হবে কিনা তা নিয়ে বেশ দ্বিধায় ছিলেন, তাই মাঠে ফিরতে ডিপিএলকে টার্গেট করেছিলেন প্রায় 1 বছর খেলার বাইরে থাকা মাশরাফি বিন মুর্তজা। তবে প্রস্তুত ছিলেন যে কোনো আসরের জন্যই জাতীয় দলে ফেরাটা খুবই কঠিন, সেই বাস্তবতা বোঝেন। তাই ঘরোয়া ক্রিকেটেই পূর্ণ মনোযোগ তার। ফিটনেস নিয়ে গেল 3 থেকে 4 মাস একা একাই কাজ করেছেন।
কমিয়েছেন ওজন। মাকসুম আলম খানের রিপোর্ট। আগের সময়টা নেই, এখন আর অটো চয়েস নন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের দরজা থেকে দূরত্ব বাড়ছে ক্রমশই। ঘরোয়া আসরই তাই ক্রিকেটার সত্তাকে বাঁচিয়ে রাখার একমাত্র মঞ্চ। বিপিএল হওয়া আমি মনে করছিলাম যে কঠিন হবে, কারণ ফরেন রিক্রুটগুলো কঠিন হয়ে যাবে। কোভিড সিচুয়েশন যদি ওরকম থাকে তারা আসবে কিনা, বা আদৌ বিসিবি অ্যারেঞ্জ করতে পারবে কিনা। বাট কোভিড সিচুয়েশন এখন ভালো হতে হয়তো বা প্রেক্ষাপট ভিন্ন হয়েছে। বাট মূলত আমার ফোকাস ছিল হচ্ছে ডিপিএল। ক্রিকেট বোর্ড ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা হচ্ছে যে ডোমেস্টিক টি20টা চালু করেছে, সেই সাথে বিপিএলটার মোর চ্যালেঞ্জিং হচ্ছে ক্যালেন্ডার ইয়ারগুলো সেট করা। এখন টি20কে কোনোভাবে ছোটোভাবে দেখার সুযোগ নেই। ওয়ার্ল্ড কাপ হচ্ছে প্রত্যেক বছর বা 2 বছর পর পর। আইসিসি প্রমোট করছেও অনেক বেশি। দ্বিপাক্ষিক সিরিজগুলো দুইটা টেস্ট বা 3টে টি20। 2020-এর ডিসেম্বরে বঙ্গবন্ধু কাপের পর থেকে মাঠের বাইরে থাকা ম্যাশ এই আসরের আগে ফিট হতে কাজ করেছেন একাই। ওজন কমিয়েছেন প্রায় 18 কেজি। লাস্ট 3-4 মাস আমি ফিটনেস নিয়ে কাজ করেছি। ফিটনেস নিয়ে তো অ্যাজ ইউজুয়াল সবাই তো ধরেন লাস্ট 15-20-22 বছর ধরে করেই আসছে। সো প্রসেসটা পুরোটাই জানি। যেটা করতে হচ্ছে একা করেছি, এই আর কি। জিম করেছিও এখানে, আর টানিং করেছি। যেহেতু বাবল সিস্টেম আছে, মাঠে যাওয়া ডিফিকাল্ট, তো অন্যান্য মাঠে আমি টানিং করেছি আর কি। অবশ্যই আমি সেটা দিয়েই খেলবো। আসন্ন বিপিএলকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। দীর্ঘ সময় নেটে ব্যাটিংয়ে শান দিয়েছেন ঢাকার ওপেনার তামিম ইকবাল খান। কাজ করেছেন নিজের ফিটনেস নিয়েও। বোলিংয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। তামিম মোস্তাফিজ ছাড়াও ব্যক্তিগত অনুশীলনে নিজেদের প্রস্তুত করেছেন জুবায়ের লিখন, রেজাউর রহমান রাজারা। বিপিএলকে মানছেন জাতীয় দলে প্রবেশের সিঁড়ি হিসেবে। মিরপুরের একাডেমি মাঠে তখন হালকা স্ট্রেচিংয়ে ব্যস্ত মোস্তাফিজ। তখনই খোশ মেজাজে তামিমের প্রবেশ। চওড়া ব্যাটটাকে উঁচিয়ে আহ্বান জানালেন ফিজকে। নেটে ব্যাটে বলে তাদের লড়াইটা জমে উঠল বেশ। ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল খান। টেস্ট থেকে সাময়িক স্বেচ্ছায় নির্বাসনে মোস্তাফিজ। ভবিষ্যৎ ব্যস্ততা বলতে তাই আসন্ন বিপিএল। ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টকে সামনে রেখেই আগ্রাসী ঢঙে তামিম। এভাবেই চলল মিনিট 30। কাটার, স্লোয়ার, সুইং, ইয়র্কার, কিছুতেই এই ড্যাশিং ওপেনারকে পরাস্ত করতে পারেননি ফিজ। প্রায় প্রতিটি বলই তামিম করেছেন সীমানা পার। তামিম মোস্তার দৈরথ যখন চলছিল, তখনই পাশের উইকেটে নিজেকে প্রস্তুত করছিলেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা। এবারের বিপিএল যিনি মাত করবেন চট্টলার জার্সিতে। দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খোঁজ খবর যারা রাখেন, তাদের কাছে বেশ পরিচিত মুখ এই ডানহাতি পেসার। ডাক পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডেও। এবার অপেক্ষায় শটার ফরম্যাটে নিজেকে প্রমাণের। বড় ব্যাপার হচ্ছে এরকম একটা অপরচুনিটি পাইছি, ড্রেসিং রুম শেয়ার করতে পারছি, অনেক কিছু শেখার আছে এখান থেকে শিখছি, যাতে ভবিষ্যতে আমার ভালো কিছু। প্রথমত আমি এনজয় করি ক্রিকেট খেলাটা। এখন যে কোনো ফরম্যাটই হোক চেষ্টা করি এনজয় করার, ভালো কিছু করার। বিপিএল নিয়ে কোনো আলাদা লক্ষ্য আছে কিনা? অবশ্যই লক্ষ্য তো অবশ্যই থাকবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, বড় প্ল্যাটফর্ম। চেষ্টা করবো এখানে ভালো কিছু করে যাতে ন্যাশনাল টিমে ঢুকতে পারি। আগামী মাসের 3য় সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে বিপিএল এর জন্য অনুশীলন শুরু করবে দলগুলো। তার আগে এমনই ক্রিকেটাররা করবেন ঐচ্ছিক অনুশীলন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম কায়সার। কায়সার ভাই, বিপিএল নিয়ে আমরা দেখছিলাম দুটো প্রতিবেদন। মাশরাফিও টার্গেট করে ব্যাক করছেন বিপিএলে, তামিমও খেলছেন, তারা এক দলেই খেলছেন। অ্যাকচুয়ালি গতকাল বিপিএল নিয়ে অনেক কথা হচ্ছে। একটু আমি অ্যাড করতে চাই যে আমিনুল ইসলাম বিপ্লব, যিনি বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনার একটা পার্ট ছিলেন, পরবর্তীতে তাকে রাখা হয়নি। সাইফ হাসান লাস্ট সিরিজেও খেলেছেন। মানে এই ক্রিকেটারগুলো দল পায়নি। মানে এর থেকে আসলে কি প্রমাণ হয় যে আমরা জানি ডেফিনেটলি তারা হয়তো বা টি20 পরিকল্পনায় নেই, কিন্তু তারা তো বিসিবির পরিকল্পনায় আছে। তো বিসিবি যেহেতু একটা দল আছে, সেখানেও তো তাদের অ্যাকোমোডেট করতে পারতো নিশ্চয়ই। তা তো অবশ্যই। আমি মনে করি যে এটাকে টোটালি এটা একটা ভুল প্ল্যান, এবং এটা কিন্তু ভুল বার্তা যাচ্ছে আপনার স্পিনারদের এবং তরুণ ক্রিকেটারদের জন্য। আপনি পৃথিবীর যে কোনো দেশে দেখুন, আপনি উদাহরণ হিসেবে একটা উদাহরণ দিই, আমি ভারতের দিকে তাকান। আপনার সর্বশেষ যে তাদের আইপিএল যেটি হয়েছে, সেখানে আন্ডার 19-এর যে খেলোয়াড় যারা ছিলেন, তারা কিন্তু সেখানে সবগুলোই দল পেয়েছিলেন, এবং তাদেরকে সেখানে প্রমাণ করতে পেরেছেন বিধায় কিন্তু আজকে তাদের ন্যাশনাল টিমের সুযোগটাও পাচ্ছেন। আপনি শ্রেয়াস আয়াস থেকে শুরু করে যত ক্রিকেটার রয়েছেন, তারা সবাই কিন্তু আপনার তরুণ ক্রিকেটার ছিলেন, এবং তারা আইপিএল খেলে দিয়ে নিজেদেরকে প্রুফ করেছেন এবং তারপর ন্যাশনাল টিমে এসেছেন। তো এই ক্রিকেটারদেরকে আপনি কেন সুযোগটা দিলেন না? এবং আমিনুল ইসলাম বিপ্লব, যাকে
আপনার অনেক বেশি পোটেনশিয়াল মনে করা হয়েছিল, এবং বাংলাদেশ কিন্তু বারবার একটা দুঃখ সবসময় করে আসছে যে আমাদের কোনো লেগ স্পিনার নেই, এবং তার উপর কিন্তু অনেক বেশি পোটেনশিয়ালিটি মনে করা হয়েছিল যে তিনি অনেক ভালো বাংলাদেশ দলকে লম্বা সময়ের জন্য সার্ভিস দিতে পারবেন। কিন্তু হঠাৎ করেই আমরা কাউকে তারকা বানিয়ে দিই বা কারোর উপর সম্ভাবনা দেখতে পাই এবং তার কাছ থেকে আমরা সেই সম্ভাবনাটুকু কেড়ে নেই। সো আমার মনে হয় যে আমিনুল ইসলাম বুলবুল বিপ্লবের জন্য এবং অন্যান্য তরুণ ক্রিকেটার যারা এবার ন্যাশনাল আপনার বিপিএল এর দল পাননি, তাদের জন্য একটা ভুল বার্তা যাচ্ছে, এবং বিসিবির উচিত ছিল অন্তত ইয়াং ক্রিকেটারদেরকে যাতে অন্যান্য দলগুলো অ্যাকোমোডেট করতে পারে সেই ব্যবস্থাটা করা বা সেই বিধি পালন করাটা। আপনি যেভাবে বললেন যে যেহেতু বিসিবির নিজের একটা দল রয়েছে, বিসিবি তো তাদেরকেই রাখতে পারতো, অন্য দলগুলি যখন নেয়নি তাদেরকে রাখতে পারতো। আর সাজিদ, সবচেয়ে বড় বিষয়টা হলো যে কায়দায় বিপিএল এর ড্রাফট হয়েছে, ইটস সিম্পলি এক মকারি। আপনি এটাকে ড্রাফট বলতে পারেন না, আপনি কোনো মতে এটাকে ড্রাফট বলার কিছু নেই, যে আপনি একটা লটারি, এটাকে ড্রাফট না বলে এটাকে সিম্পল ভাষা বলা উচিত লটারি। আমার লটারিতে আগে নাম উঠেছে, এই কারণে আমি তাই সেই ক্রিকেটারকে ডেকে নিলাম। সো ড্রাফট ইজ সামথিং অ্যানাদার ডিফারেন্ট থিং। জি, এক্স্যাক্টলি। তারপর যেহেতু তামিম ইকবাল মাঠে ফিরছেন, তিনি দীর্ঘদিন ইনজুরিতে এবং তার ক্যারিয়ারে মনে হয় তিনি এত লম্বা সময় কখনো মাঠের বাইরে থাকেননি। সামনে অনেক খেলা আছে বাংলাদেশে, ডেফিনেটলি তার মাঠে ফেরাটা ইম্পর্টেন্ট ছিল। তারপরও তিনি বিপিএল দিয়ে ফিরছেন, এটা আসলে তার জন্য কতটা ইম্পর্টেন্ট? তিনি তো টি-20 ফরম্যাটেও অনেকদিন ধরে খেলছিলেন না আসলে। রাইট, তিনি এটাও একটা সারপ্রাইজিং ইস্যু আমার কাছে মনে হয়েছে। কারণটা হলো যে তিনি লম্বা সময় টি-20-তে নেই, এবং ওয়ানডেও তিনি অনেকদিন ধরে খেলছেন না, এবং তিনি ফিরছেন আবার সেই টি-20 দিয়ে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে তিনি যখন ফিরছেনই, তার মানেটা হলো যে তিনি কিন্তু ফিটনেস চলে এসেছে। আজকে দেখলাম যে তিনি ব্যাটিং করেছেন, নেটে মুস্তাফিজ বল করছেন এবং বেটে ফুল ফ্লেজে ব্যাটিং করেছেন। তার মানেটা হলো যে তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে তার ফিটনেস নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তিনি নিউজিল্যান্ডে প্রথম টেস্টের জন্য যদি নির্বাচিত নাও থাকেন, তাহলে তিনি সেকেন্ড টেস্টের জন্য তো অতি অবশ্যই হতে পারেন। সেকেন্ড টেস্ট শুরু হবে আপনার 9 তারিখে, রাইট? এবং এই 9 তারিখের যদি সেকেন্ড টেস্ট শুরু হয়, আজকে 28 তারিখ, আপনি যদি তিনি দুদিন আগে একদিন পরে যদি নিউজিল্যান্ড যান, 7 দিন থেকে কোয়ারেন্টাইন করে তিনি ইজি কিন্তু সেকেন্ড টেস্ট খেলতে পারবেন। অল নির্ভর করতেছে আপনার যে আপনার টেন্ডেন্সিটা কি, আপনার মানসিকতাটা কি, আপনি খেলবেন কিনা টেস্ট। সে আমার মনে হয় যে এই সব বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও একটা সিদ্ধান্তে আসা উচিত যে এই ক্রিকেটার এই ফরম্যাটে ক্রিকেট খেলবেন, এই ক্রিকেটার এই ফরম্যাটে ক্রিকেট খেলবেন না। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ কায়সার ভাই এত রাতে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ডেফিনেটলি এই বিষয়গুলো নিয়ে বোর্ড কাজ করবে। সাকিবও রিসেন্টলি বলেছেন যে তিনি টেস্ট খেলতে চান না, হয়তো এই বিষয়গুলো নিয়ে একটা সিদ্ধান্ত আসবে নিশ্চিতভাবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের খবর। খেলা চলাকালীন একজন আম্পায়ারের করোনা পজিটিভ রিপোর্ট আসায় অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি বাতিল করা হয়েছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে যুবারা। সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে মাঠের পারফরমেন্সে খুব ভালো সময় পার করছে বাংলাদেশ দল। প্রথম 2 ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারা। নেপালকে 154 ও কুয়েতকে 222 রানে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল নাভিদ নওয়াজের দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলার যুবারা। শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালোভাবেই এগোতে থাকে রাকিবুল্লাহ হাসানের দল। 32 ওভার 4 বলে তাদের সংগ্রহ ছিল 4 উইকেটে 130 রান। তবে এরপরই বাধে বিপত্তি। এক আম্পায়ার করোনা পজিটিভ হওয়ায় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। যদিও তাতে পয়েন্টের হিসেবে কোনো ক্ষতি হয়নি বাংলাদেশের। লঙ্কাদের সমান 5 পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং টাইগাররা। সেমিতে রাকিবুলদের প্রতিপক্ষ ভারত। তবে নকআউট পর্বের ম্যাচটি পূর্ব নির্ধারিত সূচি 30 ডিসেম্বরে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে এখনও কিছু জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। 3 দিনেই ম্যাচ জিতে নিয়েছে উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলকে 6 উইকেটে হারিয়েছে তারা। তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 128 রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। জবাবে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় উত্তরাঞ্চল। আরেক ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের বিপক্ষে 100 রানে পিছিয়ে আছে দক্ষিণাঞ্চল। অমিত তৌহিদের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে সাউথ জোনের সংগ্রহ 5 উইকেটে 381 রান। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ বাঁচানোর দ্বিতীয় ইনিংসেও আশাহত করেছে পূর্বাঞ্চলের ব্যাটাররা। 3 দিনে দলীয় 17 রান নিয়ে দিন শুরু করেন ইমরুল কায়েস এবং মোহাম্মদ আশরাফুল।
বিপিএলে দল না পাওয়া আশরাফুলের ব্যাট হাসেনি এদিনও। আগের দিনের 14 রানের সাথে মাত্র 4 রান যোগ করেই ফিরেছেন প্যাভিলিয়নে। অন্য প্রান্তে থাকা ইমরুলের ব্যাটে আসে মাত্র 23 রান। এরপর আসা শামসুর রহমান, শাহাদাত হোসেন, আফিফরা খেলতে পারেননি টেস্ট মেজাজে। মিডল অর্ডার গুড়িয়ে দেন স্পিনার সঞ্জামুল ইসলাম। দলীয় 121 থেকে 141 রানের মধ্যেই 3 উইকেট হারায় ইস্ট জোন। শেষ দিকে স্পিনার নাইমের ব্যাট থেকে আসে ইনিংস সেরা 45 রান। তানভীর ইসলাম ছিলেন অপরাজিত 130 রানে। দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের সংগ্রহ দাঁড়ায় 110 রান। উত্তরাঞ্চলের হয়ে 8 উইকেট নিয়েছেন সঞ্জামুল ইসলাম। মামুলি লক্ষ্যটা পাড়ি দিতে অবশ্য খানিকটা ভুগতে হয়েছে উত্তরাঞ্চলকে। 22 রানের ওপেনিং জুটিতে মাত্র 19 রানে ফেরেন তানজিদ হাসান। অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিকী খেলেছেন কিছুটা দেখে শুনে। 3 নম্বরে আসা তানভীর হায়দার ব্যর্থ হয়েছেন মাত্র 7 রানে। অভিজ্ঞ নাইট করেছেন দলের হাল। তবে 52 বলে 28 রানে ফেরেন এই ব্যাটার। অবশ্য ততক্ষণে দল অনেকটাই জয়ের বন্দরে। শেষ দিকে অধিনায়ক মার্শাল আইয়ুব এবং মাহিউল অঙ্কন মিলে নিরাপদে পাড়ি দিয়েছেন বাকিটা পথ। একদিন বাকি থাকতে 6 উইকেটের জয় নিশ্চিত হয় উত্তরাঞ্চলের। 3 ম্যাচে 1টি জয়, 1টি হার আর ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 2 নম্বরে। চট্টগ্রামে আরেক ম্যাচে 1 উইকেটে 92 রান নিয়ে দিন শুরু করেন থিতু হওয়া পিনাক ঘোষ এবং অমিত হাসান। 67 রানের ইনিংসটা 74 রানে থামে পিনাকের। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন অমিত হাসান, খেলেছেন পাকা টেস্ট মেজাজে। 4 নম্বরে আসা ছন্দে থাকা তৌহিদ হৃদয়কে নিয়ে খেলেন দেখে শুনে। 50 তুলে নিয়ে এগিয়েছেন শতকের পথে। অন্যদিকে যোগ্য সঙ্গ দিয়েছেন আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা হৃদয়। অমিত সেঞ্চুরি তুলে নিয়ে 275 বলে 117 রানে থামেন। আর তৌহিদ হৃদয় খেলেছেন কিছুটা আগ্রাসী ঢঙে। 155 বলে 122 রান করেন এই ডানহাতি। নিরাপদে দিন শেষ করেছেন জাকির হোসেন এবং অধিনায়ক ফরহাদ রেজা। 5 উইকেটে তৃতীয় দিন শেষ করে 381 রানে। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। ভলিবলের খবর, পারল না বাংলাদেশ। প্রথম সেটের লড়াই জমিয়ে তুলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে 3-0 সেটে হেরে এশিয়ান সেন্ট্রাল জোন মেন্স চ্যালেঞ্জ কাপে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক হরষিত বিশ্বাস। এদিকে হারের আক্ষেপ ভুলে এবার সাফ জয়ের লক্ষ্য লাল সবুজদের। অন্যদিকে দলগত পারফরমেন্সে এমন সাফল্য এসেছে বলে জানান শ্রীলঙ্কার অধিনায়ক লাসিন্দু। সবশেষ 2016 সালে এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপে শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার স্বপ্ন ছিল দ্বিতীয় ট্রফি ঘরে তোলার, কিন্তু 2018 সালের মতো আবারও হতাশ করল হরষিতরা। প্রথম সেটে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে 3-0 সেটে হেরে রানার্স আপ বাংলাদেশ। মিরপুর ইনডোর স্টেডিয়ামে শিরোপার লড়াইটা শুরুতেই বেশ জমে ওঠে। এদিন গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ। সেই উত্তাপ ছড়িয়ে পড়ে খেলায়। এক পর্যায়ে আশা জাগিয়েছিল কোচ আলিপোর আরজির দল। তবে লঙ্কানদের কাছে প্রথম সেট 28-26 পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পরের সেটেও আধিপত্য ধরে রাখে শ্রীলঙ্কা। দারুণ ব্লক আর গতির সার্ভিসে লিড নিতে থাকে তারা। সেই দখল কাটিয়ে উঠতে পারেনি লাল সবুজরা। দ্বিতীয় সেটে হারের ব্যবধান 25-20 পয়েন্ট। তবে তৃতীয় সেটে প্রত্যাবর্তনের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল হরষিত বাহিনী, কিন্তু লঙ্কানদের দুর্দান্ত পারফরমেন্সে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। এবারও ব্যবধান 25-20। শেষ পর্যন্ত 3-0 সেটে হেরে রানার্স আপ ট্রফিতে সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের। হারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক হরষিত বিশ্বাস। হারের আক্ষেপ ভুলে এবার সাব জয়ের লক্ষ্য তাদের। আমাদের ওদের থেকে এক্সপিরিয়েন্স একটু কম, তো সেই কারণে আমরা পিছিয়ে গেছি। আশাবাদী আমরা পরবর্তী সময়গুলো হয়তো ওদের সাথে জিততে পারবো এবং সামনে এসে গেমস আছে, আমরা চেষ্টা করবো ওদের সাথে জেতার জন্য। প্রত্যেকটা টিম কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলে এসেছে বিভিন্ন জায়গায়। শ্রীলঙ্কা মালদ্বীপে গিয়েছিল, মালদ্বীপ টিম শ্রীলঙ্কাকে খেলেছে, তারপরে ওরা ইন্ডিয়ার সাথে খেলেছে, বাট আমাদের কিন্তু সুযোগটা হয় নাই। তো একটা জিনিস যে হচ্ছে কারেকশন, যে আমার নিজেদের ভুল, সেগুলো আসলে আমরা নিজেরা বুঝি না এই পর্যন্ত। আই এম ভেরি হ্যাপি ফর ভেরি শর্ট টাইম ওয়ার্কিং এন্ড গোয়িং টু ফাইনাল ম্যাচ ইজ ভেরি ইন্টারেস্টিং ফর মি। অন্যদিকে দলগত পারফরমেন্সে এমন সাফল্য এসেছে বলে জানালেন শ্রীলঙ্কার অধিনায়ক। So many young talented players, so we combine as one and play as one. Make our young players very experienced and it's very good for us. এবারের আসরে 6 দলের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ নারী ভলিবল দল।
মুস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার পর এবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে গুনতে হচ্ছে জরিমানা। ফেডারেশন কাপে না খেলায় মুক্তিযোদ্ধাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। জরিমানা ছাড়াও শাস্তি হিসেবে সিদ্ধান্ত হয়েছে আগামী মৌসুমে ফেডারেশন কাপ খেলতে পারবে না মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। জরিমানার অর্থ আগামী 1 মাসের মধ্যে বাফুফের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। ফেডারেশন কাপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচে মুক্তিযোদ্ধা খেলতে না আসায় ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয় শেখ জামালকে। সিদ্ধান্ত হয়েছে গ্রুপ পর্বে সূচিতে থাকা মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ দলগুলোর প্রতিটিকে একই ব্যবধানে বিজয়ী হিসেবে ধরা হবে। বাফুফের ডিসিপ্লিনারি কোড এর ধারা ৩১ ও রেগুলেশনসের ধারা ১৯.৩ অনুযায়ী এই শাস্তি প্রদান করা হলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে। হবিগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির ফাইনালে সুরমা অঞ্চলের বালক বিভাগে মৌলভীবাজার জেলা ও বালিকা বিভাগে ব্রাহ্মণবাড়িয়া জেলা চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগে মৌলভীবাজার জেলা হবিগঞ্জ জেলা দলকে ৪৪-১৮ পয়েন্টে এবং বালিকা বিভাগে ব্রাহ্মণবাড়িয়া ৩৬-১৭ পয়েন্টে হবিগঞ্জ জেলাকে হারায়। বালক বিভাগে সেরা খেলোয়াড় হন মৌলভীবাজারের শাহান। বালিকা বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়ার সিনথিয়া। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ আহমেদ পিপিএম। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে টাইগার বোলারদের দাপট, ব্যাকফুটে স্বাগতিকরা। ভালো জায়গায় বোলিং করায় সাফল্য বললেন রাহি। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করায় দেয়া হবে বিশেষ গুরুত্ব। ক্রিকেট অপারেশনসের দায়িত্ব নিয়ে জালাল ইউনুস, বাড়বে এ দলের ব্যস্ততা। এবং পারল না বাংলাদেশ, এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের এক পেশে ফাইনালে ৩-০ সেটের জয়ে শিরোপা জিতল শ্রীলঙ্কা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।